আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো আবিষ্কারের, হাঁটার, মনের না কল্পনার? উত্তর হবে মনের। পরের প্রশ্ন, ওরে রমা ছুটে আয়, নিয়ে আয় খাতা, পেন্সিল, লণ্ঠন, নোট বই? উত্তর হবে লণ্ঠন। পরের প্রশ্ন, মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম সুজয় বিজয় দিগ্বিজয় গিদ্রাগজ? উত্তর হবে দিগ্বিজয়। জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর, 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর। প্রশ্ন, নেতাজির যে জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন সেটি হলো? নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান? তবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। সৃজনীয় কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? নদীর জলে, পুকুরের জলে, সমুদ্রের জলে, কাল নদী জলে? তবে কাল নদী জলে। সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়? জোড়াদিঘির পাড়ে, বুড়ো বটতলায়, কুমোর পাড়ায়, চণ্ডী মণ্ডপ? উত্তর হবে বুড়ো বটতলায়। এবার প্রশ্ন, শুদ্ধ বানানটি হবে আ তয়ময় দন্তস্বর খন্দের ত, আ তয়ময় দন্তস্বর ত, আ তয়ময় তালবস্বর খন্দের ত, আ তয়ময় মূর্ধন্যস্বর খন্দের ত? তবে আ তয়ময় দন্তস্বর খন্দের ত। 2000 সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কড়া ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন ইত্যাদি জানা যায়। কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। প্রশ্ন, থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কী ছিল? থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস এইচ কাজিন্স। প্রশ্ন, কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? তো লিখবে যারা নিজেদের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। গ্রামের পাশের মজা নদী কী করে? গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল? উত্তর লিখবে যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনাটিয়ার মামুনির সিঁদুর কাঠি। প্রশ্ন, জাদুকর সোনাটিয়াকে কী দিয়েছিল? মাকু গল্পে জাদুকর সোনাটিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। যৌগিক শব্দ কাকে বলে? তো লিখবে কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পায় জলে যা জন্মায়। জলজ শব্দটি দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় না। এর ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যেও পার্থক্য নেই। এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যায় সবচেয়ে বেশি। রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ, যেমন মণ্ড, প্রবীণ, হরিণ প্রভৃতি। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? উত্তর লিখবে লেখকের মতে মানুষের প্রকৃত চলা হলো তার মানভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়েই মানুষ বিভিন্ন দিকে তার পদচালনা করেছে, অজানাকে জানতে পেরেছে। বলছে, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? ফেরিওয়ালা যেমন নানারকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন। আলাস্কার লেক স্লেভারের জল শুকিয়ে ফেলে তিনি 95,000 কিউবিক মাইল আয়তনের এক বিশাল জলভরা মেঘ তৈরি করতে এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন। তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা তা স্তব্ধ হয়েছিল কেন? সবার পরিচয়। অংশটিতে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ, নেতাজির বক্তৃতা সভায় নজরুল দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এইটি ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনে সভা স্তব্ধ হয়ে যায়।
চারিদিকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন তথা প্রশ্নের মান 3। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? প্রশ্নে উল্লেখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়: আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ছোলাগুড় কিসে দেয়, সাবানে না পটকায়। মেজ থেকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। মূঢ় ওরা কবিতায় তাদের মূঢ় বলার কারণ কী? স্মৃতিচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতা বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকুও স্পর্শ করেনি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলিও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূঢ়, কারণ তারা বুঝতে পারেনি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কী গল্প শোনায়? গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়ার গল্প, কীভাবে আগের বারের অকালে দিশাহারা হয়ে গ্রামের লোকেরা নানান দিকে চলে গিয়েছিল, সেই গল্পই শোনায় ঠাকুমা। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন তথা প্রশ্নের মান 3। প্রথম, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। এলাহি ব্যাপারের বর্ণনা দাও। গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছিল। গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার ওপরের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। এগুলোকেই এলাহি ব্যাপার বলা হয়েছে। পরে হচ্ছে স্বর্গের শুরুয়ার বর্ণনা দাও। বটতলায় সরাইখানায় যে স্বর্গের শুরুয়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলওয়ালার কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়ি গোঁফ শুরুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলওয়ালা ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিল স্বর্গের শুরুয়া। সেই থেকে এটি এই নামে বিখ্যাত। তারপর থেকে হোটেলওয়ালা তা এভাবেই রান্নাটি করে থাকে। 6 দাগের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 5। প্রথম, একটি প্রাচীন বটগাছের আত্মকথা। আমি একটি প্রাচীন বৃক্ষ, তোমরা মানুষেরা আমায় নাম দিয়েছ বটবৃক্ষ। সুদীর্ঘকাল ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকার ফলে নানান ঘটনার সাক্ষী থেকেছি আমি। তাই আমার মনের ভিতরে জমে উঠেছে অনেক কথা, আত্মকথা। আমার আত্মকথা বলার আগে বলে নিই আত্মকথা কী। আত্মকথাটির আক্ষরিক অর্থ হলো আত্মার কথা, আবার আত্ম মানে হলো নিজ, স্বয়ং। সুতরাং আত্মকথা শব্দটির অর্থ হলো বা বলা যেতে পারে নিজে কথা। আত্মকথা কেবল নিজের কথা হলেও এর নির্যাস কিন্তু পাঠক শ্রোতার জন্যই। আমি একটি বটবৃক্ষ। অনেক বছর আগে কোনো এক মুহূর্তে নাম না জানা এক পাখি বটফলের বীজ এই স্থানটিতে ফেলেছিল। আমার জন্ম তা থেকেই। ধীরে ধীরে এখানেই আমি বেড়ে উঠেছি। আমার অপক্ষ নরম ডালে কচি সবুজ পাতা গজিয়েছে। ক্রমশ আমি বড় হতে হতে বর্তমানে বৃদ্ধ হয়েছি। আমার শিকড় মাটির অনেক গভীর থেকে রস সঞ্চয় করেছে। শাখা প্রশাখা থেকেও নেমেছে ছুরি। আমি এখন বটবৃক্ষ, সমাজের প্রবীণ নাগরিক। এই কথা ঠিক। আমি যেমন মানুষজন পশু পাখি ছাড়া বেঁচে থাকতে পারবো না, অস্তিত্ব হারাবো, তেমনভাবে মানুষ প্রজাতিও আমাদের অর্থাৎ বৃক্ষদের ছাড়া চলবে না। আর একটিমাত্র বৃক্ষ হিসাবেও আমি মানুষের উপকারে লাগি। যেমন অক্সিজেন দিই, ছায়া দান করি, আমার পাতা বা ডাল জ্বালানি হিসেবে মানুষ ব্যবহার করে। শুধু মানুষ নয়, আমার পোক্তডালে বাসা বাঁধে নানান পাখি। আমার ফল খেয়ে তারা জীবন ধারণ করে। কাঠবেড়ির পোকামাকড়দেরও আমি আশ্রয়দাতা। তোমরা যখন আমায় পরিচর্যা করো আমার খুব ভালো লাগে। সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন তোমরা আমার ছায়ায় আশ্রয় নাও, আমাকে বৃক্ষ দেবতা হিসাবে পুজো করো, তখন আমার খুশির অন্ত থাকে না। কিন্তু যেদিন একদল মানুষ আমার শরীরের একটি বৃহৎ অংশ কেটে নিয়ে নিজেদের প্রয়োজন মেটালো, সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। একদিন একটি ইলেকট্রিক তার আমাকে ছুঁয়ে আমার সব রস শুষে নিয়েছিল। এছাড়াও একদিন তীব্র ঝড়ে আমার ছোট ডালপালাগুলি মুচড়ে পড়ায় আমি ভীষণ যন্ত্রণা পেয়েছিলাম। শেষে মানুষের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, একটি গাছ প্রয়োজনে কাটতে বাধ্য হলে তার বদলে 10টি গাছ বসাও। আমি প্রাচীন বটবৃক্ষ। সকল উদ্ভিদ প্রজাতির হয়ে
এটাই মানুষের প্রতি আমার চরম ও শেষ দাবি। পরে রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। পৃথিবীতে সমস্ত উপাদানই প্রায় যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ কোনো একটি উপাদানের বৃহৎ অংশ হ্রাসপ্রাপ্ত হলে বা ব্যাপকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হলে পরিবেশ তার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। একেই পরিবেশের ভারসাম্য বলে। সুতরাং পরিবেশ স্বাভাবিক থাকার আর এক নাম পরিবেশের ভারসাম্য রক্ষিত হওয়া। যতই বৃক্ষছেদন পরিবেশের ভারসাম্যকে দারুণভাবে বিঘ্ন করে, ছাত্র সমাজ এর প্রতিরোধ মিছিল, মিটিং, স্মারকলিপি প্রদান অথবা চিপকো আন্দোলনের মতো গাছকে জড়িয়ে রেখে বনজ পরিবেশকে রক্ষা করতে পারে। এছাড়া প্রতিদিন বিপুল সংখ্যক বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। পরিবেশের অবাঞ্ছিত অপরিশোধিত পদার্থ বা উচ্ছিষ্ট অংশ জলাশয়ে মিশে জলের ভারসাম্য বিঘ্ন করে। ছাত্র সমাজ এই মারাত্মক অপকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট জনসাধারণকে সচেতন করতে পারে। আবার নির্বিচারে জলাশয় বুঝিয়ে আবাস নির্মাণের প্রতিবাদে সামিল হতে পারে। কৃষি আমাদের বর্তমান আর ভবিষ্যৎ। ভারতের অর্থনীতির প্রধান ভরসাও হলো কৃষি। সুতরাং ছাত্র সমাজ কৃষিজ পরিবেশকে বাঁচাতে বদ্ধপরিকর। শিক্ষার্থীরা অতি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করার জন্য যেমন প্রচার চালাতে পারে, তেমনই অতি প্রয়োজনীয় কৃষিজমি রক্ষা করার জন্য প্রচার চালাতে পারে। আবার কৃষিজমি সংস্কারেও ছাত্ররা নিজেদের যুক্ত করতে পারে। পরিস্রুত অক্সিজেন যেমন জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান, তেমনই আবার কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাসগুলির দ্রুত বৃদ্ধি আমাদের জীবন ধারণে সংকট সৃষ্টি করে। ছাত্র সমাজ অক্সিজেনের বৃদ্ধি ও কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাসগুলি হ্রাসের বৈজ্ঞানিক উপায়সমূহ জনসমক্ষে প্রচার ও প্রসারের ভার নিতে পারে। এছাড়া গৃহ পরিবেশ, বিদ্যালয় পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, গ্রাম্য পরিবেশ ইত্যাদি পরিবেশের সুস্থ গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিজেরা উপলব্ধি করে ছাত্র সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন করে তুলতে পারে। সবশেষে বলা যায়, এই পৃথিবী সবার, তাই একে রক্ষা করার দায়িত্ব সকলের। ছাত্র সমাজের সঙ্গে সাধারণ মানুষকেও তাই এগিয়ে আসতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। তোমাদের প্রবন্ধ রচনা রয়েছে দেশ ভ্রমণের উপযোগিতা। ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।